হ্যালো বন্ধুরা, আমি শাকগুর নীল। আমাদের চ্যানেলের পডকাস্ট নম্বর 5 নিয়ে আমরা এসে গেছি। আইপিএল এর 5 নম্বর পডকাস্ট। কর্ণজিৎ আমার সঙ্গে রয়েছে। আজকে আমরা আলোচনা করব তিনটে চ্যাম্পিয়ন টিমকে নিয়ে, যারা এই বছর চ্যাম্পিয়নের মতো খেলছে না। একটা হচ্ছে চেন্নাই সুপার কিংস, একটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, আর একটা হচ্ছে কেকেআর কলকাতা নাইট রাইডার্স। তিনটে টিমই কিন্তু এবছর তাদেরকে দুর্বল দেখাচ্ছে, নানান রকম সমস্যা তাদের দেখা যাচ্ছে। সেগুলোকে নিয়ে কথা বলবো যে কী সমস্যা হচ্ছে। কর্ণজিৎ, আমি সবার আগে আমরা চেন্নাই সুপার কিংস নিয়ে আলোচনা করিনি। চেন্নাই সুপার কিংস নিয়ে কী মনে হচ্ছে, কেন এবছর এরকম দুরবস্থা কেন? কারণ অন পেপার কিন্তু টিমটা যদি তুমি চিপকে 7টা ম্যাচ হবে সেটা ভেবে যদি তুমি দেখো, অন পেপার কিন্তু টিমটা ভালো ছিল। যে টিমে অশ্বিন রয়েছে, জাদেজা রয়েছে, তার সঙ্গে সঙ্গে নূর রয়েছে, আবার পাথিরানা রয়েছে যে ওদের হয়ে ডেথ বোলিং সবসময় ভালো করে এসেছে, খালিল ভালো করছে। এরকম সুন্দর বোলিং লাইন আপ একটা, পার্পেল ক্যাপের দৌড়ে টপ দুজন রয়েছে নূর এবং খালিল, তারপরেও এই টিমটা কিছুতেই কিছু করতে পারছে না। কি মনে হচ্ছে? দেখো, চেন্নাইয়ের যেটা মেনলি প্রবলেম আমার মনে হচ্ছে, এবং প্রচণ্ড বড় প্রবলেম, ওদের ব্যাটিং। কারণ যদি তুমি দেখো ফার্স্টে যেই ব্যাট করতে আসবে না, কারণ ওরা তো বিভিন্ন রকম ব্যাটিং, মানে কি তোমার কি টপ অর্ডার না মিডল অর্ডার? সবটাই, পুরোটাই। মানে যেটা অ্যাকচুয়ালি আজকে আমরা চেষ্টা করব যে, মানে যে কথাবার্তাগুলো ধরে নাও আমরা অনেকটা আলোচনা করেছি লাইভে বা বিভিন্ন অ্যানালাইসিস ভিডিওতে, সেগুলো নিয়ে তো মানে সেগুলো অলরেডি জানা যে মানে এই যে ব্যাটিং অর্ডার, সেখানে একটা প্রবলেম যে যারাই আসছে তারা মানে বড় স্কোর চেস করতে পারছে না। শেষ 5 বছর 175+, 180+ চেস করতে পারেন। তো তোমার কি মনে হয় যে মেন প্রবলেমটা কোথায়, মানে টপ অর্ডারে নাকি মিডল অর্ডারে? দেখো, টপ অর্ডার, কারণ দুটোরই মানে সেমলি থাকা দরকার আর কি, মানে পারফর্ম থাকা দরকার, যেখানে মানে কোনো একটা করলেও যেটা হয়ে যায়, কিছুটা সামাল দেওয়া যায়, সে দুটোই হচ্ছে না মনে হচ্ছে আমার। কারণ যদি তুমি দেখো ফার্স্টে কনওয়ে আর রচিন খেলেছে আগের দিন, ঠিক আছে, ওদের স্ট্রাইক রেটটা প্রচণ্ড প্রবলেম করছে। প্রথম 6 ওভারে যে একটা রান তুলে রাখা দরকার, এটা আমরা এর আগেও বলেছি যে প্রথম 6 ওভার এই বছরে আইপিএলে খুব ম্যাটার করে যাচ্ছে। তো প্রথম 6 ওভারে যে রানটা তুলছে, ধরো উইকেট যদি নাও পড়লো, যে স্ট্রাইক রেটে যে রানটা তুলছে ওটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং তারপরে যদি তুমি দেখো মানে উইকেট পড়ে যাওয়ার পরে চেন্নাইয়ের একটা খুব বড় সমস্যা আমার মনে হচ্ছে, চেন্নাইয়ের পাওয়ার হিটার নেই। এবং পাওয়ার হিটার যে রয়েছে শুভম দুবে, সে খুব ভালো খেলছে এরকম না, খুব ভালো খেললেও যে ম্যাচে রান পাচ্ছে সে ম্যাচে ওর পাওয়ার হিটিংয়ের যে স্ট্রাইক রেট থাকা উচিত সেটা থাকছে না। এবার যে কারণে হচ্ছে এই যে 180 রান চেজ হচ্ছে না বলছে, এটার একটা মেন ফ্যাক্টর হয়ে যাচ্ছে এখানেই, কারণ পাওয়ার প্লে তুমি এক্সট্রা রান তুলতে পারছো না, প্লাস তোমার তারপরে যারা আছে সে এমন কিছু হিট করতে পারছে না যাতে তুমি ওই রানটা অবধি পৌঁছাতে পারো না। তোমার কি মনে হয় যে 6 ওভারে 59 রান যেটা লাস্ট ম্যাচে হয়েছিল, 220-র কাছাকাছি রান চেস করতে গিয়ে পাঞ্জাবের এগেইনস্টে, সেটা যথেষ্ট নাকি সেটা যথেষ্ট তুমি আজকের দিনের মনেই করছো? না, 59, দেখো যেহেতু 200-র বেশি চেস করতে হচ্ছে, তখন রানটা 59 থেকে একটু বেশি হওয়া প্রয়োজন। ঠিক আছে, আমার মনে হয় ওটা করে। তবে এই বছর যদি তুমি দেখো যে খুব বেশি কিন্তু আমরা 70-75 পেয়েছি যে পাওয়ার প্লেতে, তা নয়। তোমাকে মাথায় রাখতে হবে যে আমার পিছনে যারা আছে তাদের খুব একটা ভালো অবস্থা নয়। তো সেই দিক খেয়াল করে তোমাকে, মানে তুমি যখন নিজে এসছো ওপেন করতে, তখন ওপেনিং এ তোমার কাজটা এগিয়ে দিয়ে যেতেই হবে। তারপর পিছনে তারা খেলতে পারলো কি না পারলো সেটা পরের কথা, কিন্তু তোমাকে এইটা ভেবে খেললে হবে না যে আমি একটা 20 মোটামুটি রান পিছনে এসে তারপরে ওরা তো পাওয়ার। আমার কোথাও একটা যেটা মনে হচ্ছে সিএসকে এর সঙ্গে এটাই অ্যাকচুয়ালি যেটা কর্ণিত বলছে, সেটা এক্স্যাক্টলি উল্টোটা হচ্ছে যে ওরা চাপ নিয়ে খেলছে, যে পেছনে রয়েছে ধোনি, পেছনে রয়েছে জাদেজা, যারা টাচে নেই। শিবম দুবেও নিজের বেস্ট ক্রিকেটটা যে খেলছে সেই কথা আমরা বলতে পারবো না। তো ব্যাটিংয়ে ডেপথের অভাব রয়েছে, যে কারণে আমরা একটুখানি মানে সেটেল ডাউন হই, একটু ধরে বেঁধে খেলি, তাতে একটু ওইটাই তো বলছি, ওটা ব্যাকফায়ার করে যাচ্ছে বারবার। সেটা ব্যাকফায়ার করছে। কিন্তু ওদের হাতে কি অপশনস খুব বেশি আছে? কারণ ধরে নাও যেটা পাঞ্জাব করতে পারছে, অত আর্লি ওদের 5 উইকেট পড়ে যাচ্ছে, বা যেটা কথার কথা যে অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে ধরে নাও তুমি এসআরএইচ খেলে কোল্যাপস করে যাচ্ছে, বা কেকেআর খেলে কোল্যাপস করে যাচ্ছে। এবার কোল্যাপস করার পরে একটা রামানদীপ 9 নম্বরে নামছে, সেই ডেপটা ধরো সিএসকের অন পেপার আছে। যদি তুমি ধোনি ভাবো 10 বছর আগে, তাহলে তো 100% রয়েছে, কিন্তু সেই ধোনি আর নেই, সেই জাদেজা আর নেই। সেখানে কোথাও একটা কনওয়ে, রাচিন, ঋতু, তারা ওই রিস্কটা নিতে পারছে না, এটা কি তোমার মনে হয়? আর যদি তাদের ব্যাটিংয়ে ডেপথ থাকতো তাহলে হয়তো তারা আরেকটু অ্যাটাকিং মোডে গিয়ে খেলতো, কারণ ইন্টেন্টের অভাব সিএসকের ব্যাটিংয়ে একদম পরিষ্কার। দেখো নিচে যদি তোমার মানে এইগুলো যদি মাথা থেকে বার করে দাও, তুমি যে জাদেজা অতটা, মানে জাদেজা আমরা আগে অ্যাকচুয়ালি জাদেজা যেরকম দেখেছি, আর লাস্ট 2 বছর জাদেজা যেরকম দেখছি বা কিছুদিন ধরে, যাদের ওই ফর্মটা নেই, মানে এটা ফ্যাক্ট, মানে জাদেজাও প্রায় শেষের পথেই। এবার ধোনি তো, মানে ধোনিকে আমি অ্যাকচুয়ালি অফিসিয়ালি মনে করছি ধোনি মানে শেষ, ধোনি আর খেলা বেঁচে নেই। কারণ ধোনি যে জায়গাগুলোতে নামছে ওই জায়গাগুলো থেকে ধোনি আগে ম্যাচ বের করে আসতো, আর এখন যেভাবে খেলছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আর এখান থেকে হবে না। ওই লাস্টে মানে 5 বল খেলে যদি 200 স্ট্রাইক রেটে খেলে, সেটাকে আমি ভালো ব্যাটিং বলতে পারবো না, আর তাও যদি সেটা লুজিং কজে হয়। না, আমার দেখো মনে হয় যে ওদের ইন্টেন্ট দেখানোর দরকার রয়েছে। মানে
ইন্টেন্টটা তোমাকে টি-20 ক্রিকেটে দেখাতেই হবে, কনওয়ে হোক, ঋতু হোক, চেপে ধরে ভয় খেললে কাউকে না কাউকে একটা খেলতেই হবে, কিছু করার নেই। নাহলে এখন আইপিএল যেভাবে হচ্ছে তুমি অলরেডি ওখানেই হেরে যাচ্ছ। তো বলা মুশকিল অ্যাকচুয়ালি, কারণ হতেও পারে যে ইন্টেন্ট হয়তো রয়েছে মনে মনে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না, তার কারণে সেই ফর্মেই নেই। কনওয়ের মতন একজন ব্যাটসম্যান 49 বলে 69 করছে। বা এখানে তুমি যদি রাহুল ত্রিপাঠীর কথা বলো, রাহুল ত্রিপাঠী কিন্তু অ্যাকচুয়ালি এরকম ব্যাটসম্যান যে এটা করতে পারে। রাহুল ত্রিপাঠী করে ট্রাই করেছিল, ব্যাকফায়ার করে গেল। মানে ওরা অ্যাকচুয়ালি সবকিছু ওভারটার্নকেই খেলাচ্ছে, ওভারটার্ন মোটামুটি ব্যাট করতে পারে, ঠিক আছে। তারপর ওকে সরাতে বাধ্য হলো, কারণ হচ্ছে ওরা কনওয়েকে ফেরাতে চাইছে। হ্যাঁ ঠিক আছে, তো কোথাও একটা মানে সিএসকে এর যেহেতু সব প্ল্যানই ব্যাকফায়ার করছে, মানে ওরা কি চেয়েছিল যে রচিন আর ত্রিপাঠী হচ্ছে ওই 6 ওভারে 75 কাজটা করবে। ত্রিপাঠী কিন্তু সেই ফায়ার পাওয়ারটা রয়েছে, যদিও ফর্মে থাকে, টাচে থাকে, করতে পারবে, কিন্তু ব্যাকফায়ার করে গেল। সঙ্গে সঙ্গে ওদেরকে কনওয়েকে আনতে হলো। আমার মনে হয় যে ওদের এই যে ঋতুরাজকে ফার্স্ট ডাউনে আনা, কনওয়েকে ফিট করা, মানে কনওয়েকে বাদ দিয়ে রচিনকে দিয়ে ত্রিপাঠীকে দিয়ে, এইটাই অ্যাট দি ফার্স্ট প্লেস করা উচিত ছিল না। কারণ দেখো জিটি কোথায় সফল হচ্ছে, জিটিরও তুমি যদি দেখো মিডল অর্ডারে কিন্তু দুর্বলতা রয়েছে। ওরা সফলতা পাচ্ছে হচ্ছে ওদের শুভমান গিল আর সাই সুদর্শন, এই দুজনকে ওরা ধরে রেখেছে ওপেনে। বাটলার যে নতুন এসছে, যে পরে এসছে স্কোয়াডে ফ্র্যাঞ্চাইজিতে, তাকে ফার্স্ট ডাউনের রোলটা দিয়েছে। এবার সে ফুলফিল করতে পারলো, ভালো করতে পারছে, করতে যদি নাও পারে ভালো, টপের দুজন সফলতা পেয়েছে, ওটাকে ধরে রেখেছে। সেই জিনিসটা মনে হয় ঋতুরাজ এবং তার সঙ্গে সঙ্গে কনওয়েকে ধরে রাখা হচ্ছিল। রচিন পরে এসছে ফ্র্যাঞ্চাইজিতে, ওকে ফার্স্ট ডাউনের রোলটা দাও না। সেক্ষেত্রে তুমি যদি জিটির ক্ষেত্রে বলো, ওরা তুমি এটা কেন খেলতে পারছে, কারণ তুমি আগের দিনে যদি ম্যাচটা দেখো, অন্য যে ব্যাটসম্যানগুলো খেলেছে প্রায় সবাই 200 স্ট্রাইক রেটে খেলে গেছে। মানে উপরে যদি ওরা একটু স্লো খেলে, ওদের এই ভরসাটা থাকছে নিচের ব্যাটসম্যানরা খেলে দেবে। এটা তো চেন্নাইয়ের ক্ষেত্রে নেই। চেন্নাইকে রিস্ক নিতেই হবে, আর সেটা মানে হওয়া উচিত রচিনকে। মানে রাদারফোর্ডের উপরে যতটা ট্রাস্ট করতে পারছে ওরা, ততটা হয়তো শিবম দুবের উপরে পারছে না। কারণ দেখো রাদারফোর্ড 2 দিন খেলে দিয়েছে, একদিন খেলতে পারেনি, শাহরুখ খান এসে খেলে দিয়েছে, রাহুল তেয়াটিয়া নিচে এসে 200 স্ট্রাইকে খেলে দিয়েছে, ধরো একজন ওয়াশিংটন সুন্দর এসে খেলে দিচ্ছে। এটা তো চেন্নাইয়ের ক্ষেত্রে নেই। এবার চেন্নাইকে এটা মাথায় রাখতেই হবে যে আমাদের কিছু করার নেই, আমাদের একজনকে রিস্ক নিতেই হবে। এমনিও হারছি, তার থেকে বেটার মানে ইন্টেন্ট একেবারে না দেখানোর থেকে আমার মনে হয় একটু এক্সট্রা অ্যাটাকিং খেলা ভালো। ইন্টেন্ট দেখাতে হবে, ঠিক আছে। যেভাবে খেলা হচ্ছে তাতে করে যদি কোল্যাপসও হয়ে যায়, সিএসকে এর ফ্যানরা আমার বিশ্বাস খুশি থাকবে যে ভাই ঠিক আছে 120, 130, 140-এ অল আউট হয়ে গেছে, কিন্তু ইন্টেন্ট দেখিয়েছে। আর সিএসকে এর একটা চেষ্টা রয়েছে। সিএসকে এর একটা প্রবলেম, এটা আগেও বলেছি, সিএসকে অনেক বেশি ম্যাচ ডিপে নিয়ে যেতে চায়। এইটাকে এবার ছাড়তে হবে। এখন যে ওই লাস্টে নিয়ে যাবো, লাস্ট 4 ওভারে ম্যাচ জিতবো, ওই যে নেচারটা, সেটা ধোনি পারতো। ধোনির যখন স্ট্রেংথ ছিল ব্যাটসম্যান হিসেবে, তখন পারতো। এবং ধোনি নিজে খেলাটাকে সাজিয়ে নিত জাদেজার সাথে, দুজন মিলে একটা ভালো কম্বিনেশন ছিল, ওরা জানতো এটা কিভাবে করতে হয়। কিন্তু আজকে যখন ধোনি জাদেজা দুজনেই কেউ সেরকম ভাবে খেলতে পারছে, তখন আর এটা থাকলে আর হবে না। মানে আগের দিনও যদি তুমি দেখো 25 বলে 69 বাকি, ধোনি তখন ব্যাট করতে নামছে। ম্যাচ প্রায় ইম্পসিবল, যখন 1 বলে 3 করে চাই, তুমি 10 বারের মধ্যে 9 বারই হারবে, এটা অবভিয়াস ব্যাপার, স্বাভাবিক। তো ধোনি তখনও যখন নামছে, মানে আমরা বলছি যে আগের দিন ধোনি অ্যাকচুয়ালি দায়িত্ব নিয়েছে, এই কথাটা বলা হচ্ছে কারণ তার আগে অ্যাকচুয়ালি ধোনির নাম্বার অবকাশ ছিল না, দুবে আউট হচ্ছিল না, কনওয়ে আউট হচ্ছিল না, ধোনি বা করবে কি। তো আগের দিন ধোনি কিন্তু আমি বলবো যে তবুও তুমি বলছো যে ধোনি ইজ ফিনিশড, যে কথাটার সঙ্গে আমি মানে 99% একমত। তবে আগের দিন অ্যাটলিস্ট যে দায়িত্বটাই ও দেখাচ্ছিল না, যে নামছে অশ্বিনের পরে, সেখান থেকে অ্যাটলিস্ট বলা যায় যে হ্যাঁ দায়িত্বটা দেখিয়েছে। এবার যদি এটাকে কন্টিনিউ করে, কারণ আগের দিন ধরে পার্টনারশিপটা দুবে কনওয়ের অনেকটা বড় হয়ে গেছে, যে কারণে ধোনি অনেকটা লেটে নেমেছে। এবার এরকম কোনোদিন হতে পারে যে সঠিক জায়গাতে ধোনি নামলো এবং সেখানে ধোনি রাতে মেবি ম্যাচটা থাকলো, জেতানোর মতন একটা সিচুয়েশন থাকলো না। জেতানোর মতো সিচুয়েশন থাকলেও ধোনি যা খেলছে, মানে ধোনির আর বড় খেলা আমার খুব একটা, হ্যাঁ ও যে 13 নম্বর ওভারে নেমে 20 নম্বর ওভার অবধি খেলবে এবং তাতে যে একটা ম্যাচে ইম্প্যাক্ট পড়বে, যে মনে হবে না ধোনি খেলেছে, আমি তো আশা দেখছি না এটার। যদি হয়ে যায় মানে মিরাকেল হবে, আমি একেবারে আশা দেখছি। মনে হয় যে যেহেতু সিএসকে চেজিং টিম হিসেবে একটু খারাপ, স্ট্যাটিস্টিক্স বলছে, দেখো এই যে 5 বছরে 100ই চেজ হয়নি, এটা সত্ত্বেও কিন্তু ওরা 2021-এ ট্রফি নিয়েছে, 2023-এ ট্রফি নিয়েছে। এর অর্থ দাঁড়াচ্ছে যে এটা ওদের স্ট্র্যাটেজি, যে আমরা আমাদের বোলিংটা এমন থাকবে যে আমাদের ওই পার স্কোরের থেকে, এটা ওরা চিপকে বরাবর করে এসেছে। মানে 7টা ম্যাচ যদি তোমার চিপকে হয়, তখন 180 তোমাকে চেস করতেও অটোমেটিক্যালি কম হবে। তো সেটাও একটা কারণ, এরকম একটা স্ট্যাটিস্টিক্স থাকবার। তো তারপরে ওরা সফলতা পেয়েছে, মানে এই স্ট্র্যাটেজিটা ওরা সফল হয়েছে এইভাবে টিম চালিয়ে। এবার সেইটা এই বছর ব্যাকফায়ার করে যাচ্ছে। মেবি ক্রিকেট এগিয়ে যাচ্ছে, সিএসকে কোথাও একটা পুরনো চিন্তাভাবনা নিয়ে পড়ে রয়েছে, সেইটা হয়তো বা একটা কারণ হতে পারে সিএসকের এই ডাউনফলে। আবার এরকমটাও আমরা দেখতে পেতে পারি, হ্যাভিং সেড দ্যাট, স্টিফেন ফ্লেমিং হচ্ছে সবচেয়ে বেশি আইপিএল ট্রফি জেতা কোচ, MS ধোনি সবচেয়ে বেশি আইপিএল ট্রফি জেতা ক্যাপ্টেন অ্যালং উইথ রোহিত শর্মা। তো এই ফ্র্যাঞ্চাইজিটা এত সফল, সব থেকে বেশি প্লে অফস সমস্ত টিমের মধ্যে এত বছর ধরে, তো হতে পারে যে ওরা ওদের স্ট্র্যাটেজিতে ব্যাক করে মেবি আবার ফিরিয়ে এলো, যে ভাই আমরা ফ্ল্যাশি ক্রিকেটে বিশ্বাস করি না, আমরা একটা ব্র্যান্ড অফ ক্রিকেটে বিশ্বাস করি। এবং সেই অনুযায়ী, কারণ ওদের যা বোলিং লাইন আপ আছে,
হতেই পারে যে আমরা দেখতে পেলাম যে ওরা সত্যিকারে 160-170-এর মধ্যে টিমগুলোকে বাধা আরম্ভ করলো, 180 চেস করার পর দরকারই পড়লো না এবং ওরা জেতা শুরু করলো। বা হতে পারে এটা যে ওরা যখন ফার্স্টে ব্যাটিং করা আরম্ভ করবে, যে ইন্টেন্টের কথা আমরা বলছি, ধরো প্রিয়াঙ্ক সারিয়া যে ইনিংসটা খেলছে সেটা কেউ খেললো না সিএসকে, কিন্তু তারপরে ওরা 190 ফার্স্ট ব্যাটিংয়ে করে দিল, তারপর অপোনেন্টকে ওরা 170-এর মধ্যে বান্ডিল করে দিল। সেইভাবে ওরা জিততে পারে কি, মানে আমি নিশ্চিত নই। তবে তুমি যেটা বললে আমি এখানে একটাই কথা অ্যাড করবো, যে তুমি যে দু বছর ওরা কাপ পেয়েছে, ব্যাটসম্যানরা ফর্মে ছিল, ব্যাটসম্যানরা ফর্মে ছিল এবং ওরা ফার্স্ট ব্যাটিং মানে সেকেন্ড ব্যাটিং এর ওই চেজের মামলাতে খুব বেশি যেতে হয়নি, ঠিক আছে। এবং দেখো একটাও মানে সিএসকে এর একটা কি হয় যে বড় ম্যাচে সিএসকে জ্বলে ওঠে, প্লেয়াররা রেজাল্ট দেয়। তুমি দেখো 15 ওভারে 171 চেজ হয়ে গেছে। এই যে বারবার স্ট্যাটিস্টিক্সটা বলা হচ্ছে যে 180 চেজ হয়নি 20 ওভারে ম্যাচে, সেখানে 171 কিন্তু 15 ওভারে চেস করে আইপিএল ট্রফি পেয়েছে ফাইনালে, ওই রকম প্রেশার সিচুয়েশনে, জিটির এগেনস্টে আহমেদাবাদে হোম গ্রাউন্ডে ওদের, এবং সেই জিটি ওয়াজ ডিফারেন্ট, এই জিটি নয়, সেটা হার্দিক পান্ডিয়ার জিটি। তো দেখা যাক যে চেন্নাই মানে ফিরতে পারে কিনা। এবছর একটু টাফ লাগছে সত্যি বলতে, তবে ফাস্ট ব্যাটিং পেলে মেবি বা কিছু ব্যাটসম্যানরা যদি ফর্মে আসে, এটা দরকার। এবং আমার মনে হয় যে পার্থী রানাকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমি বলছি, আমি জানি এটা নাকি খুব বেশি আলোচনা হচ্ছে না, পার্থী রানাকে ওদের পাওয়ার প্লের মধ্যে 1 ওভার করানো উচিত বলে আমি স্ট্রংলি বিশ্বাস করি। ঋতুরাজ গায়কোয়াড় এটা বিশাল বড় একটা ভুল হয়ে যাচ্ছে, কারণ তুমি তোমার টিমের যে মানে মেন বোলার কাইন্ড অফ তুমি বলতে পারো, পার্থী রানা শেষ কয়েক বছর ধরে টিমের মেন বোলার, বাকিরা তো সবাই চেঞ্জ হয়ে গেছে, জাদেজা রয়েছে আর পার্থী রানা রয়েছে, বাকি নূর নতুন, অশ্বিন নতুন, খালিল নতুন। তো সেখানে পার্থী রানাকে আমার মনে হয় যে, আর জাদেজার থেকে শেষ কয়েক বছর পার্থী রানা অনেক বেশি সফল সিএসকের জন্য, তো পার্থী রানাকে আমার মনে হয় যে প্রথম 6 ওভারের মধ্যে আনো। তুমি যদি তোমার মেন বোলারকে বোলিং করানোর সময় তুমি যদি আনো 10 ওভারের মাথায়, 12 ওভারের মাথায়, হাফ ইনিংস অলরেডি ডান, প্রিয়াঙ্ক সারিয়া সেট হয়ে গেছে, এস্টাবলিশড হয়ে গেছে, আর ম্যাচে নীতিশ রানা খেলা অলরেডি নিয়ে চলে গেছে প্রথম 6 ওভারে, 75-এর কাছাকাছি রান করেছে বোধহয়, 250-এর উপরে স্ট্রাইক রেটে, তুমি তোমার মেন বোলারকে আনছোই না অ্যাটাকে। তো ক্যাপ্টেন হিসেবে এটা ঋতুরাজের প্রচণ্ড বড় ভুল হচ্ছে একটা আমার মনে হয়। এবং তোমার কি মনে হয় যে ওভারটানকে সেট করা উচিত মানে মিডলে, যে নূর আর পার্থী রানাকে কোথাও একটা সিএসকে আর ব্যাক মানে দুজনকে একসঙ্গে খেলাতে পারছে না, দুজনের পারফরমেন্স দেওয়া সত্ত্বেও কোনো একজনকে বসিয়ে ওভারটানকে, মানে এটা আমি চারিদিকে দেখতে পাচ্ছি অনেকে আলোচনা করছে যে ওভারটানকে খেলানো যেতে পারে, তাহলে ওভারটান একটা ব্যাটিং অলরাউন্ডার হিসেবে মানে ওর একটা মানে আর কি ইম্প্যাক্ট থাকবে, ও পাওয়ার হিটিংটা করে দেয় যেটার অভাব তুমি বলছো, এবং ডেপথটা বাড়বে ব্যাটিংয়ে আর কি, সেক্ষেত্রে আর একটু ফ্রিলি খেলতে পারবে ওপেনাররা। খুব রিস্কি ডিসিশন হবে এটা যদি করা হয়, কারণ সেক্ষেত্রে তোমাকে মানে বোলিং দিতে হবে, তোমার নূর বেরিয়ে যাচ্ছে যে তোমার সব থেকে সফল না। তোমার মনে হচ্ছে নূর আর পার্থী রানার মধ্যে নূরকেই ওরা যদি এটা করতে, তাহলে নূরকেই বাদ দেওয়া উচিত। তাহলে কি পার্থী রানাকে বাদ দেবে, মানে নূর আর পার্থী রানা অ্যাকচুয়ালি এই সিএসকে এখন যে জায়গাতে রয়েছে সেখানে তাতে এই দুজনকে বাদ দেওয়ার মানে উচিতই না। বেস্ট 4টে বিদেশি অ্যাকচুয়ালি খেলছে, কনওয়ে, পার্থী রানা, আমাদের তোমাকে যদি ব্যাটিং বাড়াতে হয়, তোমাকে অন্য আরেকটা ছেলের নামটা আমি ভুলে যাচ্ছি, উইকেট কিপার কেউ একজন ছিল, তাকে ট্রাই, ভাংশ বেদি সম্ভবত, হ্যাঁ, তাকে ট্রাই করে দেখতে পারে। কিন্তু মানে বিদেশে আমার মনে হয় না এর মধ্যে ওভারটার্নকে আর ঢোকানো আরো বেশি রিস্ক হয়ে যাবে, অনেক বেশি রিস্ক হয়ে যাবে, কারণ নূর তো মনে হয় পার্পল ক্যাপ, ঠিক আছে, পার্থী রানা একটু এবার এদিক ওদিক হচ্ছে, না মানে একটু রান খাচ্ছে, ঠিক আছে, কিন্তু পার্থী রানা হচ্ছে তোমার টিমের বেস্ট বোলার, তুমি বসিয়ে দিতে পারো, তুমি তাকে বসিয়ে দিতে পারো না। এবং তুমি যেটা বললে যে 6 নম্বর ওভারে, এরকম নয় যে পার্থী রানা সব ম্যাচই বাজে বল করেছে, এবং 6 নম্বর ওভার যেটা তুমি কথাটা বললে সেটা হচ্ছে যে মানে এটা শুধুমাত্র চেন্নাইয়ের ক্ষেত্রে বললাম, অনেক টিমের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যখন দুটো প্লেয়ার ধরো মেরে যাচ্ছে, সেট হয়ে গেছে, মেন বোলারকে তারা আনছে না, তারা মেন বোলারকে তুলে রাখছে যে না ভাই আমি ডেথে গিয়ে একটু রান চাপাবো। এটা একটা বেসিক ব্যাপার যে ক্যাপ্টেন তার মেন বোলারকে, যে জিনিসটা দেখবে মুম্বাই বছরের পর বছর করে আসে, ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়, বুমরাকে একবার উইকেট না পড়লে তোমাকে মেন বোলারকে আনতে হবে, কারণ তুমি যদি তখন তাদেরকে আউট না করো, তারা ডেথ অব্দি যেতে যেতে যে রানটা নিয়ে চলে যাবে, তখন আর ওখানে রান চাপিয়ে মানে অলরেডি ওরা অনেকটা ম্যাচ বাইরে বার করে দেবে। তুমি যদি সেটাই উইকেটটা আগে পেয়ে যাও, সেটা অনেক বেশি মানে ঋতুরাজ গায়কোয়াড়কে বুঝতে হবে যে ধোনির ফর্মুলাতে ধোনি সফল, সেম ফর্মুলা সে ক্যাপ্টেন হিসেবে অ্যাপ্লাই করলে সে সফল হবে, কোনো গ্যারান্টি নেই। প্রত্যেকে আলাদা আলাদা ফর্মুলা হয়, সে সেটা ইউজ করতে জানে, হ্যান্ডেল করতে জানে। ধোনি ব্রাভোকে শেষ 4 ওভারের জন্যই আনতো, মানে ওই লাস্টেই আনবে, তার আগে কিছুতেই আনবে না। পার্থী রানাকে লাস্টেই আনবে, কিছুতেই আগে আনবে না। এবার সেটা ধোনি সফলতা বের করে আনতে পেরেছে, কিভাবে করেছে ধোনি জানে, কিন্তু ঋতুরাজ সেম জিনিসটা করলে সেম জিনিসে সফলতা পাবে, এর কোনো গ্যারান্টি নেই। তো আমার মনে হয় যে চেন্নাই সুপার কিংস দেখো এই বছর ফেরা কঠিন, মানে এটা মানে এখন যদি অ্যাকচুয়ালি আমি যখন টিম প্রিভিউ করেছিলাম তখন আমি বলেছিলাম যে খাতায় কলমে চেন্নাই খুব স্ট্রং দেখাচ্ছে, এবং চেন্নাইকে আমি দেখছি ইয়েতে টপ 4-এ, কিন্তু অ্যাকচুয়াল চেন্নাই যেরকম পারফরমেন্স দিচ্ছে তাতে আমার মনে হয় না আর খুব বেশি সম্ভাবনা আছে চেন্নাইয়ের। সবকিছুই তো ফ্লপ গেছে না, তুমি কি করে এক্সপেক্ট করবে যে একটা টিমের সবকিছু ফ্লপ যাবে? সেটাই, খাতায় কলমে টিমটা ভালোই ছিল, এখন আমি বলছি যে খাতায় কলমে এই টিমটাই দেখবে পরের বছর, কারণ যেহেতু মেগা অপশন আর হচ্ছে না, পরের বছর দেখবে এই টিমটাই পারফরমেন্স দিচ্ছে, হতেই পারে কোন মানে অ্যাকচুয়ালি দেখো পটেনশিয়াল নেই এরকম তো নয়, কখনোই আমি বিশ্বাস করি খেলতে পারছে না, এবং খেলতে পারছে না কিরকম ভাবে, তাই সবাই খেলতে পারছে না,
এইটা হচ্ছে মেন প্রবলেম হয়ে যাচ্ছে। মানে কারণ তুমি যদি দেখো অ্যাকচুয়ালি বোলিং এ কিন্তু আমার খুব বিশেষ প্রবলেম এখনো মনে হচ্ছে না। Bowling নূর ভালো বল করছে এবং খালিল তো এসে প্রথম 2 ওভার রীতিমতন ভালো করছে, তাহলে আবার সঙ্গে পাথিরানা আছে। তো মুকেশের জায়গায় আমার আরো একটা মনে হয় মুকেশের জায়গায় আনশুল কম্বোজকে একটু ট্রাই করা দরকার। সিএসকে একটা বিশাল বড় সমস্যা, মানে বহু বছর ধরে দেখতে পাওয়া যাচ্ছে ওরা ইয়ংস্টারের উপরে, ইন্ডিয়ান ইয়ংস্টারের উপরে খুব বেশি ব্যাকিং দেওয়া, তাদেরকে তুলে আনা, যেটা ধরো একটা প্রিয়াংশ আরিয়াকে তুলে পাঞ্জাব করছে, সেই জিনিসটা না মানে ওই ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গেই হয়েছে, সেই জিনিসটা খুব বেশি দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমার মনে হয় যে সেই ধরনের যদি একটা প্লেয়ার অনশুল কম্বোজকে বানানো যেতে পারে সেটা ভবিষ্যতের জন্য খুব ভালো হবে সিএসকে। তো ঋতুরাজ গায়কোয়াড়কে এখানে অনেক কিছু নিয়ে ভাবতে হবে। ক্যাপ্টেন হিসেবে তার দিক থেকে অনেকগুলো ভুল হচ্ছে সিদ্ধান্তে, বোলিং চেঞ্জেস হোক, পাথিরানাকে না আনা হোক, কিংবা সে ফার্স্ট ডাউনে যাচ্ছে সেই সিদ্ধান্তটা ওপেনিং না করানো, সব কিছু মিলিয়ে সিএসকে ভালো দেখাচ্ছে না। এবং এবছর এই মুহূর্তে 5টা ম্যাচ হয়ে যাওয়ার পরবর্তীতে মনে তো হচ্ছে না যে সিএসকে পারবে। যদি পেরে যায় তাহলে মিরাকেল, কারণ বাকি 9খানা ম্যাচে তাহলে সেক্ষেত্রে কমসে কম 6খানা তো জিততে হবে, 7খানা জিততে হবে। যদি পারে তাহলে তুমি এটাও দেখবে যে কোনো না কোনো ব্যাটসম্যান ফর্মে এসছে এবং ভালো ফর্মে এসছে, মানে কি মানে তাহলে ঋতুরাজ কনওয়ে মানে তাদেরকে ব্যাপক খেলতে হবে, তবেই হবে। এখন যেভাবে চলছে এইভাবে তো মানে সম্ভব হতে পারে না। ব্যাটসম্যানদেরকে ফর্মে আসতে হবে এবং সেটা টপ অর্ডার কি হতে হবে। তুমি এক্সপেক্ট করতে পারো না যে ধোনি তোমাকে হঠাৎ করে 30 বলে 60 করবে নিয়মিত প্রত্যেকটা ম্যাচে। একটা ম্যাচ যদি হয়েও যায়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় ধোনি অবধি ওদের ভাবা উচিতই না, ভাবা উচিত ধোনি খেলবে আমি এটা ভাবা উচিত না। তোমাকে ভাই ধোনিকে বাদ রেখেই ভাবো তুমি, আর ওইটা বাদ রেখে ভাবছে বলেই না আরো ব্যাপারটা রিস্কি হয়ে যাচ্ছে আমার মনে হয় চেন্নাইয়ের জন্য। আরো বেশি ওরা আটকে যাচ্ছে যে আমাদেরকে একটু ধরে উইকেট বাঁচিয়ে খেলতে হবে, সেই প্রবলেমটা পড়ে যাচ্ছে। এবং ঋতুরাজ গায়কোয়াড়কে চেজে তার যে রেজাল্ট মানে আউটপুট রয়েছে সেটা নিয়েও ভাবতে হবে আমার মনে হয়, সেখানে একটা বিশাল বড় গন্ডগোল রয়েছে। আচ্ছা, আমরা চেন্নাই নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম, এবার আমরা ডিরেক্টলি ঝাঁপ দেবো হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সে। মুম্বাই ইন্ডিয়ান্সে দেখো আমার কোনো যেটা সবার আগে আমি তোমার মতামত জানতে চাই এই বিষয়ে। আমার যেটা মনে হচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়া এখন না প্রেশার নিয়ে ফেলবে। এতদিন কি ছিল আমি জানি না, হার্দিক পান্ডিয়া নিজেকে খুব কুল দেখায়, রিল্যাক্স দেখায়, চিল দেখায়, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রত্যেকেই মানুষ। মহেন্দ্র সিং ধোনি বলেছে তারও প্রেশার হয়, তার হয়তো মুখে ভিজিবল হয় না কিন্তু তারও হয়। তো হার্দিক পান্ডিয়া দেখাতে চায় যে আমার কোনো কিছু আমাকে করছে না, কিন্তু আফটার অল সেও মানুষ। এবং আমার মনে হয় যে 5টাতে একটা জিতেছে, গত বছর ওরকম খারাপ গেছে। টিমে সূর্যা কুমারের মতন একজন রয়েছে, টিমে বুমরার মতন একজন রয়েছে যাকেও ক্যাপ্টেন মেটেরিয়াল হিসেবে ভাবতে পারে মেবি মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা তো রয়েছে, সেটা রোহিত শর্মার কাছে আর ফিরে যায় বলে মুম্বাই ইন্ডিয়ান্স আমি মনে করি না, হতেও পারে সেটা, তবে আমার মনে হয় না যে এটা সত্যি। তো সেক্ষেত্রে অনেকগুলো ক্যাপ্টেন অলরেডি কিন্তু অপেক্ষা করছে যে হার্দিক পান্ডিয়া ফেল করলে তাদেরকে মুম্বাই ইন্ডিয়ান্স ভেবে দেখবে, তাদেরকে চান্স দেবে। তো সেটা এবার সেই প্রেশারটা এবার কিন্তু হার্দিক পান্ডিয়ার জন্য কিক ইন করতে চলেছে, যে আগের বছর খারাপ গেছে, এই বছর যদি 5টা একটা অলরেডি খারাপ যাচ্ছে, যদি রেজাল্ট না দিতে পারি, প্লে অফ যদি এবছর না হয় তাহলে কিন্তু বিপদ রয়েছে। মানে তোমার কি মনে হয় যে হার্দিক পান্ডিয়ার সেই প্রেশারটা মানে সেটা কোথাও একটা খেলায় ইম্প্যাক্ট পড়তে চলেছে আগামী সময় আপকামিং ম্যাচেসগুলোতে? প্রেশার, এটা প্রেশার তো থাকবেই, ডেফিনেটলি থাকবে, তার কারণ ও ক্যাপ্টেন হিসেবে কিছু সিদ্ধান্ত ভুল ভালো নিচ্ছে, সেটাও সবাই দেখতে পাচ্ছে। যেমন আগের দিন পুথুরকে একবার বল করানো হলো আর বল করানো হলো না, ঠিক আছে। এবার এই ধরনের মানে অনেক ডিসিশনই কিছু কিছু মনে হচ্ছে দেখে যে এটা কেন করলো, এটার জায়গায় অন্য অপশন ছিল বা করতে পারতো। এবার সেইগুলো যেমন ও যেমন বুঝতে মানে জানি না আমি পরে বুঝতে পারছি কিনা, বা মানে ম্যাচ অ্যানালাইসিস করার সময় তো অনেকে করে যে আমার এটা করলে হতো ওটা করলে হতো, সেরকম সবাই দেখছে। এবারে ওদের আরও মেন প্রবলেম হয়ে যাচ্ছে হচ্ছে ব্যাটিংয়ে। ওদের ক্ষেত্রেও সেম জিনিস হচ্ছে, ওপেনাররা খেলতে পারছে না। এবারে হার্দিক এসে একদিন খেলছে, একদিনকে তুমি দেখতে পাচ্ছ যে সূর্যা স্ট্রাগল করছে খেলতে গিয়ে, অ্যাজ আ টিম অ্যাজ আ হোল খেলতে পারছে, তার আগের দিন খেলতে পারছে। আবার একদিনকে তুমি দেখছো তিলক ভার্মা হেভি খেলছে, তিলক ভার্মা আবার একদিনকে স্ট্রাগল করছে। অ্যাকচুয়ালি মুম্বাই না খুব খারাপ খেলছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় না যে মুম্বাই 5টায় একটা জেতাটা ডিজার্ভ করে, তার থেকে অনেক বেটার। এবং মুম্বাই খেলেছেও ভালো, বেটারই খেলেছে। তুমি নেট রান রেট দেখো পরিষ্কার বুঝতে পারবে। হ্যাঁ একদম, নেট রান রেট পরিষ্কার বুঝতে পারা যাবে। কিন্তু মানে কোথাও একটা গিয়ে ওদের কিছু কিছু ডিসিশন মেকিং এবং মানে পার্টিকুলার সময়ে যে ব্যাটসম্যানের খেলা দরকার, মানে মাঝখানে আগের দিন যেমন সম্ভবত এর আগের ম্যাচটায় তিলক ভার্মা যেটাতে স্ট্রাগল করছিল, যেটাতে কাকে সেন্টনারকে পাঠানো হলো, ঠিক আছে, মানে ওই ম্যাচটা অ্যাকচুয়ালি হাতেই ছিল একদম। ওটা তিলক ভার্মা যদি নিজের খেলাটা খেলতে পারতো ওই ম্যাচটা কিন্তু বেরিয়ে যায়। বা তুমি এর আগের দিনের ম্যাচটা যদি চলে যাও, যদি দেখো চেন্নাইয়ের মতন 3খানা চেতে ফেল করেছে, তুমি যদি আগের ম্যাচটাও চলে যাও, মানে ওটা তো হার্দিক এসে ওরকম মানে ধুয়াধার মেরে ফেলে দিল, সেটা ছেড়ে দাও। তার আগে যদি তুমি দেখো সূর্যা যখন খেলছিল তখনও কিন্তু ম্যাচটা হাতে ছিল, সূর্যা হঠাৎ করে স্ট্রাগল করা আরম্ভ করলো, মানে কিছুতেই যেন আর পাচ্ছে না। তখনই দেখবে তুমি রানার বলের গ্যাপটা আস্তে আস্তে বড় হতে থাকে। এবং আমার মনে হয় যে ওদের আরো একটা ব্যাটিং অর্ডারের যেটা প্রবলেম, দেখো টপ অর্ডার ফায়ার করছে না, সেটা করা প্রয়োজন, এটা সকলে জানে, কিন্তু আমার মনে হয় নামানধীর যে প্লেসটাতে খেলছে সেই প্লেসের ব্যাটসম্যান নামানধীর নয়।
নামানদির আরো উপরের ব্যাটসম্যান। ঠিক আছে, এবার সেই জায়গায় নামানদিরকে জোর করে ফিট করবার চেষ্টা করা হচ্ছে এবং তাতে ওর খেলাটা বের মানে ওটার ওর জায়গা নয় বলে ও খেলতে সেইভাবে রেজাল্ট দিতে পারছে না। তো সেটা কোথাও একটা ফিক্স করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে স্যান্টনার যেরকম ইকোনমিক্যাল বোলিং করবার জন্য তাকে নেওয়া হয় দলে, একজন বাহাতি স্পিনারকে, বিদেশি বাহাতি স্পিনার খুব বেশি তুমি খেলতে দেখতে পাবে না কিন্তু আইপিএলে, কিন্তু সেই জিনিসটা স্যান্টনারের ক্ষেত্রে করা হয় কারণ ও ব্যাটেও কিছুটা দেয়, ফিল্ডার হিসেবে ভীষণ ভালো। তো সেইটা স্যান্টার কিন্তু বেস্ট ক্রিকেটটা মুম্বাইকে ডেলিভার করতে পারছে না এবং বুমরা আসার পরবর্তীতে আমরা একটা ম্যাচ দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্সকে এবং সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স প্রায় জিতে যাচ্ছিল এবং তুমি যদি দেখো আগের দিনে বুমরার দিন খুব একটা ভালো ছিল না, বুমরা একটু মার্কেটে রেজাল্ট খুব ভালো, কিন্তু তুমি যদি দেখো যে মানে বুমরাকে ছন্দে লাগে মানে বুমরা যে ইমপ্যাক্টটা ফেলে মাঝে, ঠিক আছে, সেই ইমপ্যাক্টটা আগের দিন একটু ইকোনমিক্যাল আগের দিনও ছিল। দেখো ইকোনমিক্যালও মানে সব ম্যাচই দেখ 14টার মধ্যে তুমি দেখো 12টা ম্যাচ অত দুটো ম্যাচ হতে পারে ম্যাক্স টু ম্যাক্স, 12টা ম্যাচ ম্যাক্স টু ম্যাক্সটা হবে তো 4 ওভারে 36 37 38, হ্যাঁ ওই রকম ম্যাক্স 10 হবে, 9 থেকে 10 এর বেশি হবে না। কিন্তু বুমরা আমার মনে হয় যে যদি ছন্দে থাকে এবং 9খানা ম্যাচ রয়েছে এখনো, মুম্বাই যেরকম ক্রিকেট খেলেছে হতে পারে তাদেরকে এখন টেবিলের নিচের দিকে দেখাচ্ছে এবং যেহেতু রান রেটের জায়গায় তাদের খুব ভালো, এটা কখনো না কখনো কাউন্ট করবে। যদি তারা বাকি 9খানা ম্যাচের মধ্যে 6খানা জিততে পারে তাহলে তারা রান রেটের জায়গা থেকে বাকি 3টে যদি প্রচণ্ড বাজেভাবে না হারে রান রেটের জায়গা থেকে ভালো থাকবে, তো আমার মনে হয় যে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু যে কোনো সময় ফিরে যেতে পারে। কিন্তু মানে মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু সেই জায়গাটা আছে, চেন্নাইয়ের যেমন আমি বলে দিচ্ছি, আমরা বলে দিচ্ছি যে সম্ভব নয়, হ্যাঁ মুম্বাইয়ের অবশ্যই আছে, মানে আমরা অ্যাকচুয়ালি যে 3টে টিম নিয়ে যে আলোচনা করছি তার মধ্যে অ্যাকচুয়ালি মুম্বাইয়ের সব থেকে বেশি চান্স আছে আমি মনে করি। মুম্বাই ইন্ডিয়ান্স সেইটা আমি বলবো না, কারণ দেখো কেকেআর, আমরা কেকেআর এইখান থেকে কেকেআর আমরা ডিরেক্টলি জাম্প করছি, কেকেআর ছোট্ট করে ঢুকে যাচ্ছি। মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে কি আর কোনো আমাদের পয়েন্ট আছে? মুম্বাই নিয়ে আমি আরেকটা এটা বলতে যাবো যে রোহিত শর্মা খুব খারাপ দেখাচ্ছে এবারে, ঠিক আছে, তো মানে তোমার রোহিত শর্মার অ্যাকচুয়ালি এরকম হয়ে গেছে যে মানে তুমি আশাই করতে হবে যে রোহিত আউট হয়ে যাবে, মানে ও এমন ভাবেই খেলছে এবারে ওকে একেবারে কনফিডেন্ট দেখাচ্ছে। চেন্নাই মুম্বাই থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোমার যদি টপ অর্ডার পারফরমেন্স না দেয় তাহলে আইপিএলে বড় কিছু করা মানে এটা শুধু মানে চেন্নাই মুম্বাই বললে এটা যে কোনো টিমের ক্ষেত্রে সত্যি যে ভালো যদি খেলতে হয় তাহলে টপ অর্ডারকে রান দিতেই হবে, টপ অর্ডার কোনোদিন ফ্লপ যেতে পারে, অসুবিধা নেই, ধারাবাহিকভাবে ফ্লপ করলে হবে না। ধরে না পাঞ্জাব যারা এবার বেস্ট ক্রিকেট খেলছে, পাঞ্জাব প্রিয়াঙ্ক সারিয়া রান করেছে 2টো ম্যাচে, আচ্ছা আমাদের প্রভ সিমরান রান করেছে, শ্রেয়াস আইয়ার রান করছে সব ম্যাচের আগের দিন, এবার তুমি চলে যাও হচ্ছে আরসিবিতে রান করছে হচ্ছে তোমার বিরাট কোহলি, আচ্ছা তারপরে হচ্ছে তোমার তার সঙ্গে নামছে হচ্ছে সল্ট রান করে, রজত পাটিদার রান পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে দেবদূত পাডিক্কাল রান পেয়েছে 2টো ম্যাচে, ছোট ছোট কিন্তু ইম্প্যাক্টফুল ইনিংস, রজত পাটিদার মিডল অর্ডারে ভালো খেলছে। এবার তুমি চলে যাচ্ছে ডিসিতে তুমি আরসিবি যদি দেখো আরসিবি লাস্টে জিতাংশু নেমে জিতেশ শর্মা সেও নেমে কি স্ট্রাইক রেটে মেরে দিচ্ছে, মানে ওদের তো ড্রিম লাইন আপ চলছে, যাই ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আর ডিসি তুমি যদি দেখো সেখানেও তুমি দেখবে যে ফাফ একটা ইনিংস খেলেছে ভালো, কেএল একটা ওপেন করতে নেমে একটা ভালো ইনিংস খেলেছে, তো ওদেরও কিন্তু তুমি দেখো যে সেটেলড আছে সবকিছু, মানে কেউ না কেউ ওই জায়গাটার ভরপাই করে দিচ্ছে, যেটা যদি কেউ টপ অর্ডার ফ্লপ করলে মিডল অর্ডার ধরে নিচ্ছে, টপ অর্ডার ফ্লপ করছে তাহলে আশুতোষের মতন এমন একটা ইনিংস যাচ্ছে যে ফিনিশও করে আসছে, হার্দিকের মতন কিন্তু ফিনিশ করতে গিয়ে আধা কাপ চারের রাস্তায়, কারণ হার্দিক ওদিন টিকে গেলে ভাই ম্যাচ ছিল, মানে ওই ম্যাচটা তো মুম্বাই নিয়েই নিয়েছিল নিজের হাতে। তো মিরাকেল আশুতোষের ইনিংসটা ওরকম মিরাকেল সবসময় হবে না, দিল্লির ক্ষেত্রে ওই দিন হয়ে গেছে এবং দিল্লির ক্ষেত্রে আরো অনেক পজিটিভ, আমরা ওদিকে যাচ্ছি না, ওটা নিয়ে আমরা হয়তো অ্যাকচুয়ালি আশুতোষের যে মিরাকেলটা ওরকম মিরাকেল আমরা আইপিএলে দেখতে পাই অনেক, কিন্তু এবছর একটু কম আছে। আচ্ছা আমরা ওই 3টে টিমকে নিয়ে পরবর্তীতে কখনো না কখনো পডকাস্ট করার চেষ্টা করবো, আপনারা চান কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এবার ডিরেক্ট কেকেআরে চলে যাচ্ছি। কলকাতা নাইট রাইডার্সের যে বিষয়টা, এই যে মুম্বাই ইন্ডিয়ান্স তুমি এগিয়ে রাখছো 3টে টিমের মধ্যে, আমার মনে হয় যে মুম্বাই আর কলকাতাকে আমি সেমলি এগিয়ে রাখবো। কলকাতার যে চান্স নেই এটাই মনে, প্রথম কথা যে 5টার 2টো জিতে রয়েছে, বাকি টিমগুলো 5টায় 1টা, সেখানে একটা বেনিফিট ওদের। আমি ওটা বলেছিলাম যে অ্যাজ এ মানে কিরকম খেলছে, মানে একটা টিমকে খেললে দেখে মনে হয় এরা ভালো খেলছে, কনফিডেন্ট, সেদিক থেকে মুম্বাই এগিয়ে, সেটা বলতে পারো। কেকেআর চান্স নেই একদমই না, বলছি পরে আসবে। হ্যাঁ মানে এখনো 9খানা ম্যাচ বাকি রয়েছে, 6খানা জিততে হবে ওদেরকে, 6খানা জিতলে একদম শিওর শট প্লে অফ, 5টা জিতলে তখন রান রেটের উপরে, মানে 5টা 2টো 7টা হয়ে যাবে, তখন রান রেটের মামলাতে চলে যাবে। তো আমার মনে হয় যে কলকাতা নাইট রাইডার্সের এখনো অনেক সুযোগ রয়েছে, ওদের কিছু জায়গাতে প্রবলেম হচ্ছে, তার মধ্যে একটা মূল জায়গা হচ্ছে যে ওরা রঘুবংশীকে এবং রিঙ্কু সিংকে প্রপার ব্যাটিং অর্ডার দিচ্ছে না, সেটা গতকালের ম্যাচে একদম পরিষ্কার হয়ে গেছে যে প্রবলেমটা কোথায়। এবং রাসেলের একদম মানে ব্যাটসম্যান হিসেবে সে ছন্দে নেই, রাসেলকে বোলার হিসেবে ইউজ না করা, আজিঙ্কা রাহানে এবং ম্যানেজমেন্টের জারি সিদ্ধান্ত হোক না কেন প্রপারলি 4 ওভার না করানো,
বা 2 ওভারই করাক রাসেলকে দিয়ে, কিন্তু জায়গা মতো আনুক, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো এগুলো নিয়ে আমরা অলরেডি দেখো আলোচনা করেছি। এখন তোমার এছাড়া কি মনে হয় যে তোমার কেকেআরের অ্যাকচুয়ালি কি কনসার্ন হচ্ছে? মানে একটা যেমন ডিবেট তৈরি হয়েছে যে মঈন আলীকে খেলানো উচিত স্পেন্সার জনসনকে বসিয়ে দিয়ে, এটার সঙ্গে কি তুমি একমত? তোমার কি মনে হয় যে এটা হওয়া উচিত? না, আমি বলবো যদি মঈন আলীকে মানে যদি স্পেন্সার জনসনকে বসাতেই হয় তাহলে নর্থসেকে ট্রাই করা উচিত, আমার মত এটা। কারণ মঈন আলীকে তুমি মানে স্পিন ট্র্যাক, যেমন ধরো চেন্নাইতে খেলা পড়লো সেদিন তুমি মানে মঈন আলীকে হচ্ছে ম্যাচ দেখে দেখে বা যে যারা স্পিন ট্র্যাক দেয় সেরকম জায়গা থেকে তুমি ইউজ করতে পারো। আর নয়তো স্পেন্সার জনসনের জায়গায় আমার মনে হয় নর্থসে অনেক বেটার অপশন। দেখো মঈন আলীর যে ব্যাপারটা, আমার মনে হয় যে মঈন আলীকে তুমি 14টা ম্যাচে খেলাবে, এটা আইপিএল টিমের পক্ষে একজন অফ স্পিনারকে, ডানহাতি অফ স্পিনারকে, এটা ডিফিকাল্ট। মানে চেন্নাই সুপার কিংস করেছে, তার কারণ ওদের 7টা ম্যাচ কোথাও একটা চিপকে হয়, ওদের অফ স্পিনার সেখানে ওরা ফিট করতে পারে টিমের মধ্যে। ইডেন গার্ডেন্সের যে সারফেস, অজিঙ্করণে কয়েকদিন আগে বলেছে আর একটু যদি স্লো হয় পিচ, একটু যদি স্পিনারদের জন্য হেল্পফুল হয়, সেক্ষেত্রে ওদের জন্য ভালো হবে। তো সেই জিনিসটা তো ইডেন গার্ডেন্সে আমরা দেখতেই পাচ্ছি যে অতটা স্পিন ফ্রেন্ডলি নয়, 3টে স্পিনার খেলানো যেতে পারে। তো 7টা ম্যাচ ইডেনে হবে, এটা মাথায় রেখে টিমের স্ট্র্যাটেজি সেই অনুযায়ী সেট করা উচিত। মঈনকে খেলালে অনেকে এরকমটা প্রশ্ন করবে যে স্পেন্সার যা মার খেয়েছে মঈন তারপরে আর এক্সট্রা কত মার খেত। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে যে অ্যাট দি ফার্স্ট প্লেস স্ট্র্যাটেজির জায়গাটা ঠিক থাকতে হবে, যে কাকে খেলানো উচিত এই কন্ডিশনে, সেই অনুযায়ী খেলাতে হবে। যেখানে 3টে স্পিনার, যেখানে আমার 3টে স্পিনার শুট করে না, সেখানে আমি কেন একটা স্পিনার জোর করে এক্সট্রা খেলাম? সেখানে ফেলিওর একেবারে শিওর শট। স্পেন্সারকে খেলালে বা নোটসকে খেলালে, মানে স্পেন্সার দেখো শুরুর দিকে কিন্তু স্পেন্সার ভালোও করছিল, লাস্ট ম্যাচটা একটু অতিরিক্ত মার খেয়ে গেছে। অ্যাকচুয়ালি শুরুর দিকের ওভারগুলো মানে ফার্স্ট ওভার তুমি একটা ওভার বা দুটো ওভার মোটামুটি করে দিচ্ছ, খারাপ করছে এরকম নয়, তারপরে মার খেয়ে যাচ্ছে। আমার মনে হয় ওর জায়গাতে নোটসকে এনে ট্রাই করা দরকার রাদার, মানে মঈন আলীকে না। এবং ইডেনে যদি নোটসে ঠিকঠাক একবার মানে কানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু নোটসে খুব ভালো বলার দাঁড়াবে। অ্যাকচুয়ালি কেকেআরের অনেক ফ্যানরা যেহেতু দেখছে মঈন ভালো করেছে রাজস্থানের সঙ্গে, ওই যে সারফেসটা ওটা ডিফারেন্ট সারফেস ওটা না। এবার বিষয় হচ্ছে ওটাতে কেন আনা হয়েছিল এটা বুঝতে হবে। ওটা আনা হয়েছিল ওই কারণে, কারণ ওইখানে মঈন ফিট হচ্ছে। এবার সবথেকে বড় কথা নারিন আনফিট ছিল ওই ম্যাচটায়। নাইন ছিল না ওই ম্যাচে, আর আনফিট ছিল কি সেটাও মানে আগে থেকে জানা ছিল না যে এমন যে মঈন খেলবে, এটা নাইন এই ম্যাচে হঠাৎ করে ঠিক হয়েছে। আর আমার মনে হয় না মঈন আলী যে ব্যাটিং ডেপটা দেবে সেই ব্যাটিং ডেপটা দরকার আছে। কেকেআরের ব্যাটিং ডেপ যথেষ্ট, খেলতে পারলে বিশাল ব্যাটিং। তো ফর্মে নেই, এত ডেপ থাকার পরে যদি মানে ব্যাটিং এ এরকম অ্যাকচুয়ালি কেকেআর কোল্যাপস করছে, এমন তো নয় যে মানে মিডল অর্ডারের যে স্ট্রাগল করছে ব্যাটসম্যানরা পাচ্ছে না তার জন্য আমি একটা অপশন দেখি যে স্ট্রাগল করছে এর জায়গায় আমি কেউ খেলে, এরকম তো নয়। এলএসজির এগেইনস্টে মিডল অর্ডারের যে কোল্যাপসটা দেখতে পেলাম ভাই, ওই রকম যদি অবস্থা হয় তাহলে মুশকিল আছে কেকেআর। এলএসজি তো ম্যাচটা তো দিয়ে দিয়েছিল, ওটা তো হাতে তৈরি করে দিয়েছিল। আর ওটা হয়েছে শুধুমাত্র যে ব্যাটসম্যানদের ফেলিওর তা নয়, স্কিলের অভাব তা নয়, বা ফর্মের অভাব তা নয়, তার সঙ্গে সঙ্গে স্ট্র্যাটেজির ভুল আছে, যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। রিঙ্কুকে ভুল জায়গায় পাঠানো, মানে তুমি তোমার বেস্ট ফিনিশারকে তুমি 8 নম্বরে, ভাই কোন টিম করে 8 নম্বরে পাঠিয়ে তুমি বলছো ফিনিশ করো, এটা হয়? তার থেকে বড় কথা এই যে কেকেআরের এই স্বভাবটা, যেটা আগেও ছিল এখনো রয়েছে, যে এক একদিন আমি আজকে মনে হচ্ছে আমার ম্যাচে এইখানে রমানদীপ গেলে ভালো হবে, পরের দিন মনে হবে ওইখানে রাসেল গেলে ভালো হবে। এইটা যতদিন থাকবে ততদিন এই জিনিসটা চলতে থাকবে, এটা কখনো হতে পারে না। আচ্ছা, ডিককের জায়গাতে তোমার কি মনে হয় যে ফিট করা যেতে পারে গুরবাজকে? হ্যাঁ, গুরবাজকে ট্রাই করা যেতে পারে, কারণ ডিকক আমার মনে হয় ডিকককে এখনও আরও দুটো ম্যাচ দেখা যাবে, ঠিক আছে, ডিকককে আরেকটু সুযোগ দেওয়া উচিত। তারপরে যদি এ হয় তাহলে, এবং কেকেআর যেরকম ম্যানেজমেন্ট যে হিসেবে করে তাতে আমাদের বলার অপেক্ষা রাখবে না, কেকেআর চেঞ্জ করে দেবে। মানে ডিকক দেখো, আমার মনে হয় ডিকক যদি প্রাইম ফর্মে খেলে তাহলে যেটা কেকেআরকে দিতে পারবে, গুরবাজ নিজের প্রাইম ফর্মে সেটা দিতে পারবে না। কিন্তু গুরবাজ কিন্তু কেকেআরকে আবার রেজাল্ট যে দেয়নি তা নয়, রেজাল্ট কিন্তু দিয়েওছে, এবং একটা ওর না স্পিরিট আছে গুরবাজের, ও না মানে কিপার হিসেবে থাকলে একটা এনার্জি থাকে, যেটা একটা সুবিধা হবে। গুরবাজ কিন্তু খুব ফাস্ট খেলে, ঠিক আছে, ওই জিনিসটা যদি একবার গুরবাজ স্লিক করা শুরু করে তাহলে দেখবে তুমি রান অনেকটা উঠে যাচ্ছে। আর এটা তোমার মনে হয় যে নারিনকে নিচে নামিয়ে নিয়ে চলে আসে, যেটা বিরুদ্ধে তুমি প্রথম থেকে কথা বলেছো, নারিনকে নিচে নামানো উচিত না তুমি মনে করো? তুমি কি এখনো সেটা মনে করো? আমি স্টিল এখন তাই মনে করি নারিনকে, যেমন এখানে কোথাও একটা কাউন্টার ওপিনিয়ন, আমার কন্ট্রাডিকশন হচ্ছে আর কি। মানে আমি মনে করি না যে নারিনকে ওপরে আর খেলানোর মানে কোনো অর্থ আছে। মানে নারিন যে ফেল করবে কোথাও একটা, নারিন যে সেই পারফরমেন্সটা দিতে পারবে না গৌতম গম্ভীর না থাকলে, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই সিজনে। লাস্ট ম্যাচে যদিও কিছু রান করেছে, সেটা বলতে পারো ভালো স্ট্রাইক রেটেই করেছে, কিন্তু আমার মনে হয় যে সেটা ফুল যে পোটেনশিয়ালটা কেকেআরের ব্যাটিংয়ে সেটাকে ধ্বংস করে দিচ্ছে। প্রথম কথা হচ্ছে মোমেন্টাম, যেটা নিয়ে কথা বলেছি, একটা উইকেট আর্লি চলে গেলে মোমেন্টাম অটোমেটিক্যালি অপোনেন্টের সঙ্গে চলে যাচ্ছে, বোলাররা রিদমে চলে আসছে, ক্যাপ্টেন কনফিডেন্ট হয়ে যাচ্ছে, অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছে কেকেআরের উপরে। একটা রান ফর নো লস আর একটা রান ফর 1 উইকেট, দুটোর মধ্যে কিন্তু অনেক অন্তর আছে। স্কোর বোর্ডের দিকে তাকালে সেটা সেই প্রেশারটা থাকে সবসময়, 1 নম্বর। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে নারিনকে নিচে যদি নামিয়ে আনা হয়, সেক্ষেত্রে রঘুবংশীকে যদি ওপরে ফিট করা যায়, তাহলে রঘুবংশী একটা প্রপার প্লেস পেলো, যেটা কেকেআর তুমি যদি লং টার্ম বা ফিউচারের জন্য সেটা খুব ভালো।
যে ওকে একটা প্রপার প্লেস দেওয়া হলো, পজিটিভ ইন্টেন্টের ব্যাটসম্যান, হাতে শট রয়েছে, ফর্মেও রয়েছে, টাচে রয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, ও তাহলে বেশি বল খেলবার সুযোগ পেলো। প্রপার ব্যাটসম্যানরা যখনই বেশি বল খেলবার সুযোগ পাবে না, তারা যত বেশি ম্যাচে থাকবে না, তত একটা টিম ভালো করবে, এটা আমার মনে হয়। মানে নারিন যদি খেলে গত বছর যেমন খেলেছে, এবং গত বছর কিন্তু ফাটকা হিসেবে, মানে তুমি বলতে পারো ফাটকা শটগুলো কোথাও একটা মানে ফাটকা খেলায়। তুমি যদি আগের দিনের ম্যাচটা দেখো, আগের দিনে নাইন একেবারে খুব ভালো শটস খেলে, নাইন অনেক কিন্তু এদিক ওদিক আনা জানা একদম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গত বছর কিন্তু বড়ও খেলেছে, শুধুমাত্র ছোট ছোট ক্যামিও পাওয়ার প্লের মধ্যে তা না, কিন্তু পাওয়ার প্লের বাইরেও কিন্তু নারিন ব্যাটিং করেছে, ভালো ব্যাটিং, ভালো স্ট্রাইক রেটে করেছে। তো সেই জিনিসটা যদি নারিন করতে পারতো ভালো কথা ছিল, কিন্তু করতে এখন পারছে না। অনেকগুলো ম্যাচ দেখা হলো। এবার রঘুবংশীর মতন একজন ব্যাটসম্যানকে, ইয়ং ট্যালেন্টকে আমার মনে হয় যে ওপেনে প্রপার একটা সুযোগ দেওয়া, যেখানে কোনো প্রেশার নেই, আস্কিং রেট বলে কিছু নেই, একটা ঠান্ডা মাথায় এসে প্রথম 6 ওভারে যখনই সে পাওয়ার প্লেতে বাইরে দুটো ফিল্ডার ওরকমভাবে চালিয়ে খেলতে পারবে না, সঙ্গে সঙ্গে সেই প্লেয়ারটাকে অন্যরকম দেখাবে। কে বলতে পারে একটা রঘুবংশী একটা সেঞ্চুরি মেরে দিতে পারে? না দেখো, তুমি দেখো রঘুবংশীকে যদি করতে হয়, একমাত্র একটা অপশন আছে যে রঘুবংশীকে ওপেন করিয়ে দাও। সেক্ষেত্রে হতে পারে যে এই প্লেয়ারটা হয়তো সাই সুদর্শনের মতন খেলা আমাদেরকে দিয়ে দিবে। এক্স্যাক্টলি, ঠিক আছে। কিন্তু কেকেআরের দিক থেকে এটা ভাবতে হবে, তাহলে কিন্তু আমি নারিন অ্যাজ এ ব্যাটসম্যান আমার অমিট করে দিচ্ছি একদম করে দিলে অসুবিধাটা কি? কারণ আমার প্রশ্ন হচ্ছে, যে টিমে তোমার রঘুবংশী রয়েছে, ডিকক অথবা গুবরাজ রয়েছে, ডিককই খেলবে ধরে নাও, ডিকক রয়েছে, তারপরে রাহানে রয়েছে, ভেঙ্কিয়ার রয়েছে, রিঙ্কু রয়েছে, রাসেল রয়েছে, রামানদীপ রয়েছে, সেই টিমে তোমার আবার যদি দরকার পড়ে নারিনের ব্যাটিং শেষ ভাগে গিয়ে, তাহলে তোমার ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে ভাই, না বিষয়টা হচ্ছে দেখো, আমি কেকেআরের খেলা এত বছর ধরে দেখতে দেখতে আমার যেটা মানে আমার কেকেআরের খেলা দেখতে যখনই বসি, আমার মনে হয় যে নারিন একটা এমন প্লেয়ার খেললে খেললো, না খেললে আমার উইকেটটা ধরে রাখছি, ওটা যাবে। কিন্তু ও যদি খেলে দেয় একটা খুব ভালো স্টার্ট পেয়ে যাবে কেকেআর, এরকম আমার মনে হয়। কারণ জানি না ওরা কি হিসেবে মানে এটা কি ফাটকা ক্রিকেট, এটা স্টেবল ক্রিকেট। আমি অ্যাকচুয়ালি ধরেই নি যে এক উইকেট পর থেকেই কেকেআর খেলা শুরু করছে। নাইনকে অ্যাজ এ ওপেনার কিন্তু আমি ধরি না, আমি ওকে ওপেনে কেন রাখতে চাইছি তার কারণ, না তুমি সেটা ধরতে পারো যে এক উইকেটের পর থেকে শুরু করছে, কিন্তু প্রথমে যে 13টা বল খেলে ফেলছে নারিন, বা 10টা বল 5টা, সেটা তারপর আউট হয়ে যাচ্ছে, সেই জায়গাটা যদি রঘুবংশীর মতন একজন প্লেয়ার খেলে, সে কিন্তু অনেক বড় ইনিংস খেলতে পারে। এবং সেটা কেকেআরকে ওই 1-2 বছরের ট্রফি নয়, আমি বলছি কেকেআরকে সেক্ষেত্রে আগামী 5-7 বছরের জন্য একটা খুব স্ট্রং টিমে, একটা স্ট্রং ইউনিটে তৈরি করতে পারে। তুমি যদি বলতে পারো যে ব্যাটিং অর্ডার ঠিক করার ক্ষেত্রে, যেটা মানে কেকেআরের চিরকাল আছে যে মানে ওপেনাররা খেলতে পারে না, ওই উতাপার গম্ভীর বাদে ওপেনাররা খেলতে পারে না, সেই দিক থেকে যদি ভাবা হয় তাহলে এটা খুব ভালো ডিসিশন। কারণ নাইন যে খুব বেশি না আরো খেলবে এরকম নয়। আমার প্রশ্ন হচ্ছে, দেখো আমি যেটা বলতে গিয়ে আটকে গেলাম, তুমি কথা বলা শুরু করলে, যে এই যে এতগুলো ব্যাটসম্যান, তারপরে যদি নারিনের তোমার ব্যাটসম্যান হিসেবে নারিনকে যদি তোমার দরকার পড়ে, তার মানে কি তোমার ব্যাটসম্যানরা মারাত্মক রকমভাবে ফেল করছে, যাদেরকে তুমি আবার রিটেন করেছো বড় বড় দাম দিয়ে, রিঙ্কু, ভেঙ্কিয়ার, রামানদীপ, সবাই তো রিটেন করা প্লেয়ার। তারপরে যদি তোমার নারিনকে দরকার পড়ে, যে নারিনের থেকে ব্যাটসম্যান হিসেবে তোমার কিছু চাই, এরকম তো নয় যে মানে এখানে ব্যাটিং লাইন আপে ব্যাটসম্যান নেই, অঢেল ব্যাটসম্যান রয়েছে, প্রচুর ব্যাটসম্যান রয়েছে। যদি এই ব্যাটসম্যানকে তুমি ধরে নাও, তাহলে যদি তুমি মানে শুরুতে নাইনকে রাখো কি না রাখো, যদি এরা খেলতে পারে কিছু যায় আসে না। এক্স্যাক্টলি, ঠিক আছে, এক্স্যাক্টলি। কিন্তু যেহেতু খেলতে পারছেই না, সেক্ষেত্রে উপরে যদি নারিন থেকে সে যদি পাওয়ার প্লের মধ্যে কয়েকটা রান বেশি বের করে আনতে পারে, দেখা যাক। দেখো যদি নারিন খেলা আরম্ভ করে, তখন মনে হবে যে ঠিক আছে, কেকেআর স্ট্র্যাটেজিটা ঠিক। এবং আমি এটাও বলেছিলাম যে ঠিক আছে, মানে দেখো যে কোনো রিচার্জকে ব্যাক করা উচিত, ঠিক আছে। বারবার একটা কথা বলছি, নাইনকে কিন্তু অ্যাজ এ ওপেনার আমি কখনো রেট করছি না, মানে ও যে প্রপার ওপেনার এটা ধরে নিয়ে দেখো, তুমি রেট করছো না, সে হয়তো কেকেআর অনেক ফ্যান্সি রেট করে না, বা হয়তো কেকেআর নিজেও রেট করে না, কিন্তু তারা চাইছে ফাটকা রানটা, একটা খোলামকুচি রান হবে, ঠিক আছে। মানে যদি মানে ক্লিক করে গেল, তাহলে সালা 250 স্ট্রাইকারে ব্যাটিং করে চলে যাবে। তুমি এটা বলতে পারো যে প্রপার ক্রিকেটিং সেন্স থেকে যদি দেখা হয়, তাহলে এটা উচিত না। হ্যাঁ, মানে এটা কিন্তু তুমি তোমার একটা টিমে সেট ওপেনার থাকার মধ্যে 8টা সিজনে এটা ফেল করবে, এবং সেটা প্রমাণিত। কিন্তু নারিন কিন্তু ফেল অনেক বেশি করেছে, সাফল্য কিন্তু সেখানে যখন গৌতম গম্ভীর এসে তখন খেলতে পেরেছে, এবং তারপরে তাছাড়া যতবার ওকে চেষ্টা করেছে ততবারও ফেল করেছে। এবার তবুও আমি বলবো যে একটা ইনিংস তবু এবারে দেখতে পাওয়া গেছে, যেগুলো মানে কোথাও একটা মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, গৌতম গম্ভীর ছাড়াও নারিন একটু পারফরমেন্স দিতে পারছে। অন্যান্য তার আগে যখন চেষ্টা করেছে গৌতম গম্ভীর ছাড়া, তখন তো আরো ব্যাডলি ফেল করেছে, মানে ডট খেয়ে, শুধু তা নয় ডট খেয়ে চলে গেছে, এরকমও ঘটনা ঘটেছে। তো দেখা যাক সুনীল নারিনকে নিয়ে কি ভাবা হয়। তবে আমার মনে হয় যে সুনীল নারিনের যে এই যে, কারণ সুনীল নারিনের দেখো একটা বয়সও তো হচ্ছে, সুনীল নারিন আর কত বছর খেলবে, তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা ভেবে নিতে হবে যে সুনীল নারিন খুব বেশি দিন খেলবে না। আমার যদি সেট ওপেনার, এবং রঘুবংশীকে আমি রঘুবংশীর মধ্যে যথেষ্ট পটেনশিয়াল দেখতে পাচ্ছি, তাকে যদি বড় যদি একটা তুমি ওপেনার, যে জিনিসটা গিলের সাথে করা হয়েছিল, করার পর তাকে ছেড়ে দেওয়া হলো, সেই জিনিসটা যদি রঘুবংশীকে সেট করা যায় এবং তাকে যদি ধরে রাখা যায় বড় সময়ের জন্য, তাহলে আমার মনে হয় যে সেটা বেটার অপশন হতে পারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখনো স্টিল বিলিভ করি যে মানে নারিনকে ওই জায়গাতেই, কারণ যেহেতু পিছনে কেউ রান পাচ্ছে না, তাতে যদি ও কিছুটা রান এক্সট্রা দিয়ে যায়,
তাহলে পরে সেটা টিমের জন্য বেটার। আর এবছর নারীর একটু বোলিং এ রান খাচ্ছে, সেটাও কি তোমার মনে হচ্ছে যে কেকেআরকে সেটার জন্য কেকেআর তো দেখো একটু তো তোমার মানতে হবে যে একটা প্রেসার তো ফেলছেই, কারণ প্রত্যেক বছর যে জিনিসটা হয় যে নারীন প্রেসারটা দিয়ে যায়, আর উইকেট বরুণ উইকেট নিয়ে যায়, ওই জিনিসটা কিন্তু এবার হচ্ছে না। বরুণ এবার নিচে বোলিং করে উইকেট পাচ্ছে, ভালো বোলিং করে উইকেট পাচ্ছে, সেটা নারীনের ক্ষেত্রে হচ্ছে না। আমার মনে হয় কারণ নারীনকে না অনেকদিন অনেক সম্মান দিয়ে খেলেছে, এবার সময় চলে এসছে অনেকে নতুন প্লেয়ার যারা তারা দেখছে না যে কে বড় বোলার, যেমন রবিচন্দ্রন অশ্বিনকে কেউ আর দিচ্ছে না। তবে আমি বলবো যে এই ঘটনা কিন্তু এই বছর প্রথমবার হচ্ছে তা নয়, অ্যাকচুয়ালি ইয়ং প্লেয়ার্সরা কিন্তু তারা কিন্তু রেসপেক্টটা বহু বছর বন্ধ করে দিয়েছে। নারিন তবুও নিজের স্ট্যাটাসটা মেনটেন করতে পেরেছে, আমি ইকোনমিক্যাল বলে, আমি ক্লাস বোলার ভাই, আমাকে তুমি এক হাত দিতে পারবে। আমি স্টিল মনে করি নারিন মানে এখনো পারবে, আর একদম 100%, মানে নারিনের এটা কিন্তু কেউ ভাববেন না যে নারিনের মানে না, বলছি যে যেটা একটু প্রেশার তৈরি করছে কিছু ম্যাচে দেখা যাচ্ছে, একদম আমরা নিশ্চিত যে নারিন আবার নিজের মানে ক্ষমতায় ফিরে আসবে। নারিন অ্যাজ এ বোলার এখনো ওই জিনিসটা ধরে রাখা নারিনের ক্ষমতা আছে, একদম আগে একটা বোলার নারিনকে সন্দেহের কোনো মানে কারো বাপের ক্ষমতা নেই বোলার নারিনকে কেউ সন্দেহ করবে, ঠিক আছে। আর যেটা বোলিং এর ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আমি আগের দিনে খুব ক্রিটিসাইজ করেছি, যে 15 নম্বর ওভারে যেখানে সবাই মার খাচ্ছে, বরুণ চক্রবর্তী শুধু ভালো করেছে, আর ওরা সম্ভবত ফার্স্ট দুটো ওভার খুব ভালো করেছিল, সবাই মার খাচ্ছে, পাগলের মতন মার খাচ্ছে, সেখানে রাসেলকে নিয়ে আসা হচ্ছে 15 নম্বর ওভারে। একটা প্লেয়ার যাকে ইউজই করা হয় এই কারণে বোলিংয়ে, যখন উইকেট পড়ছে না তখন তুমি উইকেটটা গিয়ে তুলে আনো, সেই প্লেয়ারটাকে তুমি বলে পাঠাচ্ছ 15 নম্বর ওভারে, যখন অলরেডি ম্যাচ হাফের বেশি গন, অনেক রান তুমি কনসিড করে বসে রয়েছো, তখন তুমি আনছো এবং সেই এবারে আনার সাথে সাথে সে একটা উইকেটও দিয়ে দিচ্ছে। তাহলে এতক্ষণ আগে নয় কেন? আমরা এটা নিয়ে অ্যাকচুয়ালি লাইভেও কথা বলছিলাম যে এই প্রবলেমটা কিন্তু মানে এটা রাহানের প্রবলেম না, ম্যানেজমেন্টের প্রবলেম। যদি রাহানের প্রবলেম হয় তাহলে এটা খুব বাজে ক্যাপ্টেন্সি আমি বলবো। একদম কোনো সন্দেহ নেই, কারণ তোমার স্ট্যাটিস্টিক্স বলছে যে রাসেলকে যখন ওভারে আনা হয় তখনও একটা করে উইকেট দেয়, সেটাকে সেই অপরচুনিটিটাকে কাজে লাগানো উচিত। একদম মানে তোমার দেখে মনে হতে পারে যে এই বোলারটা হয়তো অত স্কিলফুল নয়, কিন্তু যখন রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে, এটা ফ্যাক্ট যে রাসেল রান খায়, মানে কি তোমাকে হচ্ছে মানে কোথাও একটা রান যাবে জেনে উইকেটটা নিয়ে চলে আসতে হবে। কিন্তু ওটাই বলছি আমি আগের দিনের ম্যাচে স্পেশালি বলছি, যে ম্যাচে সবাই রান খাচ্ছে সে ম্যাচে আর একটা বলার এক্সট্রা যদি রান খায় কি যায় আসে, কিন্তু তার উইকেট দেওয়ার যে পোটেনশিয়াল রয়েছে যেটা সে ওভার ডিয়ার্স করে এসেছে, সে যদি সেটা ডেলিভার করতে পারে তাহলে কেন তাকে ট্রাই করা? আচ্ছা, আবার অনেকে এরকমও বলতে পারে যে বৈভব অরোরা রয়েছে, হাসিত রানা রয়েছে, তার সঙ্গে রাসেল যদি 4 ওভার করতে পারে তাহলে মঈন, তার সঙ্গে বরুণ, তার সঙ্গে নারী। রাসেলকে 4 ওভার দেওয়া খুব রিস্কি ডিসিশন আছে 4 ওভার করানো। তুমি 2 ওভার কোনো ম্যাচে যদি সুযোগ থাকে 3 ওভারও বের করে নিতে পারো, সে কোনো ম্যাচে 4 ওভারে করানো যেতে পারে, কিন্তু সব 14টা ম্যাচে 4 ওভার। রাসেলকে মেন বোলারের মধ্যে একটা ফেলে দাও যে 3টে ফাস্ট বোলারের মধ্যে একজন আমার রাসেল, তাহলে আবার সেটা সমস্যা হয়ে যাবে। তার থেকে বেটার অপশন আমার মনে হয় স্পেন্সার জনসন। কিন্তু মনে হচ্ছে রাসেল দেখো ব্যাটসম্যান হিসেবে কিছু ডেলিভার করতে পারছে না কেকেআর এর জন্য, সেখানে যদি ওকে তুমি প্রাইম বোলারও ধরতে পারছো না, তাহলে রাসেলের টিমে ভ্যালুটা কি অ্যাড করছে? রাসেল অ্যাকচুয়ালি নেই এখন আর কিছু, মানে যেভাবে দাঁড়াচ্ছে তুমি যদি রাসেলকে বলে ইউজ না করো, ব্যাটে কন্টিনিউ ফ্লপ খেয়ে যাচ্ছে, ফিল্ডিং এও যে বিশাল কিছু এফোর্ট দেখতে পাচ্ছি, মানে একেবারে রাসেল তো দেখো আর সেই ফিটনেস নেই, মানে প্রথমের দিকে রাসেল ছিল যে প্রচন্ড অ্যাথলেটিক একজন জামাইকা, সেই জিনিসটা এখন তো আর ঠিক আছে, মানে তাহলে তোমার মানে এরকমই দাঁড়িয়ে যাচ্ছে রাসেল, তাহলে এক্সট্রা তাহলে এই জায়গায় পাওয়েলকে ঢুকিয়ে দেওয়া যেতেই পারে। ধোনির জন্য যেটা সিএসকে হচ্ছে, রাসেল সেদিকে এগোচ্ছে, এখনো পুরোপুরি চলে গেছে বলতে পারবো না, মানে রাসেল একেবারে ফিট নয় টিমে আমি কখনোই মনে করি না, ঠিক আছে। রাসেলকে বল করালে রাসেল দেখো আমি বলছি আন্দ্রে রাসেল যদি নিজের ব্যাটিং এর যে পটেনশিয়াল আছে, যা ফিক্স হিটিং এবিলিটি হচ্ছে, যদি 50% ডেলিভার করে দেয় ভাই, মোস্ট হিসেবে খেলা দেখে। ধোনি আর এর ক্ষেত্রে যেটা মানে নিয়ে ধোনির আমার মনে হচ্ছে ধোনি শেষ হয়ে গেছে, ধোনি আর পারবে না। রাসেল কিন্তু ওটা মনে হয় না, ব্যাট লাগাতেই পারছে না, ও যদি চলা আরম্ভ করে মনে হচ্ছে অফ ফর্ম, যদি কানেক্ট হয় তাহলে অফ ফর্মটা অনেক লম্বা সময় ধরে থাকে, এটা হচ্ছে সমস্যা। এত বড় লম্বা সময় ধরে অফ ফর্ম থাকলে চলবে নাকি? অনেক এরকম হতে পারে যে ধোনি 43 বয়স হয়ে গেছে, যে কারণে তুমি বলছো ধোনি ফিনিশ, আর রাসেলের এখন সেই বয়সটা যে কারণে তুলনা হয় না, ঠিক আছে, এটা বাই ইটসেলফ তুলনা হয় না, এটা জাস্ট না ওই প্লেয়ার হিসেবে তুলনার কথা হচ্ছে না, আমাদের দর্শকরা এগুলো বুঝবে, এই কথাটা আমাদের দর্শকরা যথেষ্ট ইন্টেলেকচুয়াল আছে, এই জাস্ট কথাটা উঠলো বলে আমি বললাম। মানে যে রাসেলের বয়স কম না, অনেক ক্ষেত্রে হয়, তুমি দেখবে যে যখন ধরো একটা প্লেয়ার, ধরো রোহিত শর্মা টেস্টে, যেহেতু এরকম অনেকে আমি দেখছি রোহিত শর্মার ফ্যানদের বক্তব্য 37-38-এ চলে গেছে, যে কারণে বলা হচ্ছে যে মানে রোহিত শর্মা ইজ ফিনিশড ইন টেস্ট ক্রিকেট। আর যদি ধরেন একটা 25 বছর ছেলে 26 বছর ছেলে ফেল করছে, কথা ধরেন শুভমান গিল টেস্টে ফেল করছে, সেভাবে রান করতে পারছে না, তখন বলা হচ্ছে যে না ও তো খেলে দেবে, ও তো হয়ে যাবে, ঠিক আছে, শুভমান গিল ইজ ফিনিশড কেউ বলছে না। তো এটা একটা বয়সের সঙ্গেও কিন্তু এটা আমার মনে হয় যে
মেবি কিছুটা একটা এফেক্ট থাকে। আর আর রাসেলকে যেটা আমি আগের দিনও বলছিলাম, রাসেলকে নিয়ে একটা অলরেডি আমরা সেপারেট ভিডিও বানিয়েছি, যেখানে আমরা এখানে আমরা ডিটেলসে আলোচনায় ঢুকছি না। তবে আমার মনে হয় যে দেখো বৈভব অরোরা যেরকম বোলিং করছে খুব পজিটিভ, বরুণ যেরকম বোলিং করছে খুব পজিটিভ, রাহানে যেরকম ইডেন গার্ডেন্সে ব্যাটিং করছে সেটা খুব পজিটিভ। রাহানেকে নিয়ে আমি বলবো, রাহানে আগের দিনের ম্যাচটায় রাহানে নিজেকে এক্সট্রা পুশ করেছে। অ্যাকচুয়ালি রাহানের থেকে ওই ব্যাটিংটা আশা করা যায় না, একদম রাহানে নিজেকে পুশ করে খেলেছে। কারণ বাকিরা কোথাও একটা সেই এটা দিতে, কারণ ভেঙ্কিয়ার 155 স্ট্রাইক রেটে ব্যাট করছে, রাহানে করছে 175-এ, মানে এটা উল্টো হওয়া উচিত। দেখো ভেঙ্কিকে যে দাম তুমি গুলি মেরে দাও, ভেঙ্কি যেটা খেলেছে এত বছর ধরে কেকেআর এর জন্য, ভালো খেলেছে খারাপ খেলেছে ঠিক আছে, যখন খেলেছে 200 স্ট্রাইক রেটে খেলেছে, পরিষ্কার কথা হচ্ছে এটা। এবার যদি ভেঙ্কি ইডেন গার্ডেন্সে 240 চেস করতে নেমে 155 স্ট্রাইক রেটে ব্যাট করে, তার মানে বুঝতে হবে যে ভেঙ্কি কিন্তু নিজের বেস্ট জায়গাতে নেই কিন্তু। হ্যাঁ, তো সেইটাও কোথাও একটা কেকেআর এর কনসার্নের মধ্যে পড়ছে। তবে আমার এগেন আমি যেটা বলছি, বৈভব, রাহানে, তার সঙ্গে সঙ্গে রঘুবংশীকেও আমি ধরবো, তার সঙ্গে সঙ্গে বরুণকেও আমি ধরবো। সুনীল নারিন যে কোনো দিন তুমি দেখবে যে 4 ওভারে 19 খেয়েছে, 3টে উইকেট নিয়ে, উইকেট যদিও এখন নারিন যে এক ম্যাচে 3-4টে করে পাচ্ছে, সেই জায়গায় উইকেটও অনেকদিন ধরেই পায় না, মানে উইকেট হচ্ছে ওর অ্যাকশন চেঞ্জের পর থেকে ওর উইকেট পাওয়ার প্রবলেম কমে গেছে, কিন্তু ও ব্যাটসম্যানদেরকে ট্রাভেল এখনো করাতে পারে, যে ব্যাটসম্যানরা খেলতে প্রবলেমে পড়ছে, এই জিনিসটা এখনো নারিন পারে। তবে আমার মনে হয় যে কেকেআর একটু যে ম্যাচে খেলছে, খুব আমি আগেও বলেছি ওয়েস্ট ইন্ডিজের মতো যে ম্যাচে খেলছে মনে হচ্ছে বাঘের বাচ্চা, ম্যাচে খেলছে মনে হচ্ছে চ্যাম্পিয়ন হয়ে যাবে, পরের ম্যাচে খেলে মনে হচ্ছে যে এই তুমি কিছুই হবে। লাস্ট ম্যাচটা একটু আনলাকি, যেটা উচিত ছিল কেকেআর, কিন্তু তারা এলএসজির সঙ্গে নিজেদের দোষেই হেরেছে। লাস্ট ম্যাচটা আমি আরো বলবো যে লাস্ট ম্যাচটা যদি এরকম ভাবে হারে তাহলে তো মানে খুব চিন্তার বিষয়। লাস্ট ম্যাচে জিতে গেলে দেখো 5-3 হয়ে যেত, তখন হয়তো এই ভিডিওতে আমরা কেকেআর কে সিএসকে আর মুম্বাইয়ের সঙ্গে হয়তো জুড়তামই না, কারণ 5-3 মানে আইপিএল তুমি বলবে যে হ্যাঁ ঠিক আছে, ঠিক জায়গাতেই আছে। তো ঠিক আছে, দেখা যাক। মানে কেকেআর কে নিয়ে, কেকেআর আর মুম্বাই, আমি স্টিল বলবো লাস্ট অব্দি কেকেআর মুম্বাই চান্স, হ্যাঁ দুজনেরই যথেষ্ট রয়েছে। আমি সিএসকে চান্স একটু কম দেখছি, সিএসকে চান্স আমি তো মানে ও তবু কম দেখছে বলছে, আমি সত্যি বলতে দেখছি না, মনে হচ্ছে আমি দেখছি না, আমিও দেখছি না। হ্যাঁ মানে তাতে মানে দর্শকরা রেগে যাবে, এইভাবে কিছু চেপে যাবো না আমরা। রেগে দেখুন, কেউ রেগে গেলে, কেউ যদি ফ্যান হয় কেউ রেগে যেতেই পারে, কেউ আমার কাছে দুটো খিস্তি এখানে লিখে দিয়ে দেবে। এই বছর কিছু পরের বছর দেখবে যে যদি ভালো ক্রিকেট খেলছে তাদেরই প্রশংসা করছি। হ্যাঁ এটা স্বাভাবিক, যে যেরকম পারফর্ম করছে সেই হিসেবে বলা হচ্ছে। আর আমার মনে হয় যে এই টিমগুলোর মধ্যে একটু বাকি যে রিমেনিং ম্যাচগুলো, সেখানে প্লে অফে যদি তারা যায় না যায়, তাদের থেকে একটু বেটার ক্রিকেট আমরা এক্সপেক্ট করি, সেটা শুধুমাত্র কেকেআর নয় সিএসকে থেকেও এক্সপেক্ট করি। তাহলে কি হবে, আইপিএলটা বেটার হবে, তখন খেলাটা দেখে মজা আসবে। মানে এমন হয়ে গেছে সিএসকের সঙ্গে এখন কারো ম্যাচ পড়লে লোকে ধরেই নেবে যে উল্টো দিকে টিমটা জিতবে, এই জিনিসটা হওয়াটা বন্ধ হতে হবে। মানে তাহলে আর আইপিএল দেখে মজা কি, যে কোনো টিমকে যে কোনো মোমেন্টে হারিয়ে দিতে পারে। এটা জানি 10টা টিম কম্পিটিটিভ, কাউকে আর কি তুমি বাদের খাতা ফেলতে পারবে না। দেখা যাক এবার এই টিমগুলোর মধ্যে কোন টিমটা গত বছরের আরসিবি হয়, যারা ফার্স্ট হাফে খুব বাজে খেলেছে, সেকেন্ড হাফে ভীষণ ভালো খেলেছে। এই ছিল আমাদের ওপিনিয়ন এই 3টে টিম সম্পর্কে, মুম্বাই ইন্ডিয়ান্স, কেকেআর এবং তার সঙ্গে সঙ্গে সিএসকে। আপনাদের ওপিনিয়ন কি এই 3টে টিম সম্পর্কে? আপনাদের কি মনে হচ্ছে এরা কি ফিরবে, নাকি এরা কেউ ফিরতেই পারবে না? প্লে অফস এদের মধ্যে কাদের যাওয়ার সম্ভাবনা এখন আপনারা দেখতে পাচ্ছেন, সবকিছু আমাদের কমেন্ট করে জানান। আমাদের যা ওপিনিয়ন এই 3টে টিম সম্পর্কে এতক্ষণ যা শুনলেন, সেটাকে নিয়ে আপনাদের ওপিনিয়ন, সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এবং যদি ক্রিকেট ভালোবেসে থাকেন, যদি আইপিএল দেখতে ভালোবেসে থাকেন, চেন্নাই কিংবা মুম্বাই কিংবা কেকেআরের ফ্যান হন, অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে দিন। কারণ আমরা ক্রিকেটকে নিয়ে বেঙ্গলে যে ধরনের আলোচনা করবার চেষ্টা করছি, সেটা অ্যানালাইসিস বলুন বা এখন আমরা পডকাস্ট করছি, এরকম বেঙ্গলে খুব বেশি হয় না। তো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যারা ক্রিকেট দেখতে অ্যাকচুয়ালি ভালোবাসে। এবং আমরা প্রত্যেকটা ম্যাচ হলে তারপর একটু লাইভ আসার চেষ্টা করি, রোজ সম্ভব হয় না, কিছু কিছু দিন চেষ্টা করি আসার, এবং সেখানে আমরা ক্রিকেট নিয়ে কিছুটা আলোচনা করি, এবং তারপরে কিছুটা আমরা একটু ইন্টারাকশন করি, একটু চিল করি সবার সাথে মিলে, মজা হয়, একটু এন্টারটেনমেন্ট হয়, মজা হয়। আপনারা চাইলে সেটাও খেয়াল রাখতে পারেন বা দেখতে পারেন। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, টাটা।